নমস্কার। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। গত সপ্তাহের 16 থেকে 18 তারিখ নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি অত্যন্ত জরুরি কনফারেন্স হয়ে গেল। আমরা অনেকেই সেই কনফারেন্সের খবর রাখি না। সেটা হচ্ছে সাগারমাথা সংবাদ। এই সাগারমাথা হচ্ছে নেপালি ভাষায় তারা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্টকে তারা সাগারমাথা বলে। কিভাবে হিমালয়ের বরফগুলো গলে যাচ্ছে, গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে, কি দ্রুত হারে গড়ছে এবং তার পরিণতি কি দাঁড়াবে সেটা নিয়ে একটা কনফারেন্স হলো। 24টি দেশের প্রতিনিধিরা তাতে উপস্থিত ছিলেন। ভারতের এনভায়রনমেন্টই ভূপেন্দর যাদব সেই কনফারেন্সে একটা ভয়ঙ্কর মন্তব্য করেন। তিনি বলেন যে যেভাবে বরফ গলছে অর্থাৎ গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে তাতে অচিরেই হিমালয়ের এই ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যেভাবে বরফ গলছে তাহলে হিমালয় কি ধসে যাবে। আমরা জানি যে আজ থেকে 50 মিলিয়ন বছর আগে সমুদ্রের গর্ভ থেকে দুটো প্লেটের সংঘাতের ফলে হিমালয়ের উত্থান হয়েছিল। হিমালয়কে প্রকৃতি উজাড় করে দিয়েছে। হিমালয়ের ওপর বেঁচে আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তিব্বত, নেপাল, বার্মা, কম্বোডিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই বিস্তীর্ণ এলাকা, চীনের একটা বিরাট অংশই তারা ক্যাটার করে, নেপাল, ভুটান, সিকিম, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই হিমালয় থেকে আসা গ্লেশিয়ারের জলে অর্থাৎ বরফ গলা জলের থেকে যে নদীর উদ্ভব হয়েছে তার উপর বেঁচে আছে। এখন গ্লেশিয়ারগুলো এই ক্লাইমেট চেঞ্জের ফলে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে গলে যাচ্ছে তাতে এক ভয়ঙ্কর বিপদের সৃষ্টি হয়েছে। হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে যে গ্লেশিয়ার তৈরি হয়েছিল তার থেকে যে নদী সৃষ্টি হয়েছিল সেই নদী বহমান ছিল সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এত দ্রুত গ্লেশিয়ার গলছে, হিমালয়ের যে বরফে ঢাকা শৃঙ্গগুলো ছিল সেই শৃঙ্গগুলো কি ভয়ঙ্করভাবে গলে যাচ্ছে। এই সাগারমাথা সংবাদের পরে প্লেনে করে যারা ফরেন ডেলিগেট বিভিন্ন দেশের এনভায়রনমেন্ট মিনিস্টার তারা দেখতে গেছিলেন, তারা দেখে বিস্মিত। শুধু মাউন্ট এভারেস্ট নয়, তার আশপাশের আরও 7টি থেকে 8টি যে গ্লেশিয়ার রয়েছে সেখানে কালো কালো পাথর দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের জলের যে প্রধান উৎস, নদীগুলোর জলের যে প্রধান উৎস, সেটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং এত দ্রুত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেটা ভয়ঙ্কর। গেপাঙ্গাত লেক সেটি 6 গুণ তার আকার বেড়ে গেছে। গ্লেশিয়ার যে বরফে ঢাকা থাকে তার থেকে বরফ গলে একটা হ্রদে নামে, তারপর নদী হয়, এটাই প্রকৃতি। কিন্তু সেই হ্রদ যদি ক্রমশই বিস্তীর্ণ হয় অর্থাৎ গ্লেশিয়ার যদি ক্রমাগত দ্রুত হারে গলতে থাকে তাহলে হ্রদ জল বাড়বে। সেই জল বাড়তে বাড়তে একসময় যে লেক তা ছাপিয়ে যাবে এবং লেক ছাপিয়ে নদীতে নামবে, বন্যা দেখা দেবে, ভয়ঙ্কর বন্যা, সভ্যতা ধ্বংস করে দেবে। আমরা 2023 সালের যে তিস্তার যে বন্যা দেখেছিলাম সেই বন্যা কিন্তু এই কারণেই তৈরি হয়েছিল। শুধু এই লেক নয়, আমরা জানি যে হিমালয়ের বিস্তীর্ণ এলাকার বিস্তীর্ণ লেক এইভাবে আকার আয়তনে বড় হচ্ছে কারণ গ্লেশিয়ার গলে যাচ্ছে। পুরনো যে সমস্ত গ্লেশিয়ার গলা লেকগুলোর কথা বাদই দিলাম, এই তো 16ই নভেম্বর 2024 উত্তরাখণ্ডের ভাগশ্রীতে সম্মু নদীতে হঠাৎ করে 200 মিটারের দীর্ঘ একটা
এই 2000 মিটারের দীর্ঘ একটা লেক তৈরি হলো। উত্তরাখণ্ডের যারা প্রশাসন তাদের মাথায় হাত পড়লো, কারণ ওই লেক যদি ফেটে যায় তাহলে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, বিভিন্ন শহর ভাসিয়ে নিয়ে যাবে। আমরা জানি এই পর্যন্ত সব মিলিয়ে যে সমীক্ষা দাঁড়িয়েছে তাতে 676টি বড় বড় গ্লেশিয়ার তারা গলতে শুরু করেছে, ভয়ঙ্করভাবে গলে বড় লেক তৈরি হচ্ছে, গ্লেশিয়ার লেক, যেখান থেকে যার আউটব্লাস্টের ফলে একটা ভয়ঙ্কর বিপর্যয় নামে। তার মধ্যে ভারতের দিকে প্রায় রয়েছে 130টি গ্লেশিয়ার লেক। 1984 থেকে 2023 এই সময়কালীন ইসরোর একটা ছবিতে ধরা পড়ছে সব মিলিয়ে 2431টি গ্লেশিয়ার লেকের আয়তন বাড়ছে। আয়তন বাড়ছে কারণ বরফ গলে যাচ্ছে, গলে লেকে জমা হচ্ছে জলে, এবং সেটা ক্রমাগতই বড় হচ্ছে। তার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে, অর্থাৎ একবার লেক উপচে বন্যা দেখা দেবে, শহর ভাসিয়ে নিয়ে যাবে, গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে, নদীর গতিপথ পরিবর্তন করবে, পরের বছর বা কিছুদিন বাদে, কয়েক মাস বাদে আর ওই নদীতে কোনো জল থাকবে না। আমরা তিস্তায় সে দৃশ্য আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। ইসরোর যে ছবি তাতে কি দেখা গেছে, যে সিন্ধু নদীর অববাহিকায় দুপাশে যে লেক রয়েছে তার মধ্যে 65টা লেক। সিন্ধু নদী আপনারা জানেন যে 5টা নদী এসে তৈরি হয়েছে সম্প্রতি পাকিস্তানের সাথে জল চুক্তিকে কেন্দ্র করে। আমরা বারবার সেই নদী এবং তার ম্যাপ ইত্যাদি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। 65টা লেকের আয়তন বাড়ছে। গঙ্গার উৎপত্তি স্থল থেকে যে লেকগুলো তো হয়েছে 7টা লেকের আয়তন বাড়ছে। আর ব্রহ্মপুত্র যেটা পূর্ব দিকে আমাদের আছেন তার 58টা লেকের আয়তন বাড়ছে। এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে আপনাদের মনে আছে 2013 সালের কেদারনাথের বিপর্যয়ের কথা, যেটাকে বলা হয় গ্লেশিয়ার লেক বাউন্ডারি ব্লাস্ট, অর্থাৎ গ্লেশিয়ার থেকে তৈরি যে লেকগুলো থাকে তার যে একটা বাউন্ডারি, সেই বাউন্ডারির ওপরে যদি জল তোলে থাকে তাহলে বাউন্ডারিটা বাস্ট করে যায়, গিয়ে একসাথে এত বেশি পরিমাণে জল রিলিজ করে যে একটা ভয়ঙ্কর বিপর্যয়, ভয়ঙ্কর বন্যা দেখা দেয়। সেই বন্যা রোধ করার সাধ্যর কারণ নেই, তাতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ভেঙে চলে যায়, শহর চলে যায়, হাজার হাজার মানুষ মারা যায়। এই তো 2023 সালে তিস্তাতে যেটা হলো, তিস্তার যে বাঁধ শুধু ভেঙে জলবিদ্যুৎ কেন্দ্র ভেসে গেছে তাই নয়, 25 ফুট যে জল উঠেছিল গ্যাংটক, নামচি, কালিম্পং ইত্যাদি শহর তো বটেই, এখনো বেশ কিছু জায়গায় প্রায় আমি যা খোঁজ নিলাম 20 ফুট থেকে 25 ফুট বালি জমে আছে, কোথাও 12 ফুট থেকে 15 ফুট পাথর জমে আছে। সেই পাথর বা বালি না সরালে তিস্তা তার স্বাভাবিক গতিপথ ফিরেই পাবে না। উত্তরপ্রদেশে তার আগে হয়েছে শতদ্রু নদীতে, ঠিক এই একইভাবে গ্লেশিয়ার লেক উপচে গিয়ে বন্যা দেখা দিয়েছে গত বছরে, এবং ভয়ঙ্কর একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ভারত সরকারের ইসরো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নানাবিধ সমীক্ষায় যে উঠে এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি 48টা এই ধরনের গ্লেশিয়ার লেক যা ক্রমশই হাই রিস্ক হয়ে দাঁড়াচ্ছে হিমাচল প্রদেশে, 40টা এইরকম গ্লেশিয়ার লেক হাই রিস্ক হয়ে দাঁড়াচ্ছে সিকিমে, 35টা গ্লেশিয়ার লেক এইরকম হাই রিস্ক হয়ে দাঁড়াচ্ছে লাদাখে, 28টা গ্লেশিয়ার লেক এইরকম হাই রিস্ক হয়ে দাঁড়াচ্ছে অরুণাচল প্রদেশে, 13টি গ্লেশিয়ার লেক হাই রিস্ক হয়ে দাঁড়াচ্ছে উত্তরাখণ্ডে, 26টি জম্মু কাশ্মীরে। অর্থাৎ এই লেকগুলো ক্রমশই তার বাউন্ডারি বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেটাকে আমরা হড়পা বান বলুন, ক্লাউড বাস্ট বলুন, যাই বলুন না কেন, যদি বৃষ্টি নামে এই সামনে এই বরফে, এই গরমে বরফ আরো গলছে, ভয়ঙ্করভাবে গ্লেশিয়ারগুলোর গলে তার লেক বোঝাই হয়ে যাচ্ছে, তারপরেই নামবে বর্ষা। সেই বর্ষাতে যখন বৃষ্টি নামবে তখন কিন্তু লেক উপচে জল পড়বে, ফলে আগামী দিনকে কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে হিমালয়ের আমরা ভাবতেও পাচ্ছি না।
এবং এই বিপদ ক্রমাগত বাড়ছে। আমরা বেড়াতে যাচ্ছি, আমরা হিমালয়কে দূষিত করছি, আমরা হিমালয়ের ওপর উন্নয়নের নামে একের পর এক বাঁধ দিচ্ছি, হিমালয়ের উন্নয়নের নামে জলবিদ্যুৎ প্রকল্প করছি, হিমালয়ের উন্নয়নের নামে নদীর ধারেই বড় বড় বাড়ি বানাচ্ছি, ব্রিজ করছি, সেতু করছি। গ্লেশিয়ার লেক আউটবাস্টে নিমেষের মধ্যে সমস্ত কিছু ভেঙে ধসে তছরূপ হয়ে যাবে। প্রকৃতি তার আপন খেলা এমনভাবে খেলবে বা খেলছে, আমরা দেখেও দেখতে পাচ্ছি না, বুঝেও বুঝতে পারছি না। আমাদের পরিবেশ মন্ত্রী কিন্তু এই ব্যাপারে সতর্ক করেছে, কিন্তু ঘটনা হচ্ছে এই খবরটা মেন স্ট্রিম মিডিয়ায় সেভাবে আসেনি। এলে হয়তো আরো কিছু মানুষ জানতে পারতেন, ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য তারা আরো বেশি পরিমাণে গাছ লাগাতে পারতেন, আরো কম ফসিল ফুয়েল পোড়াতে পারতেন, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, সেদিকে ভাবছি না। এই সাগারমাথা যে সংবাদ হলো কাঠমান্ডুতে, সেই সংবাদ থেকে যে বিপর্যয়ের ধ্বনি বেরিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, কিন্তু সেই খবরগুলো সবই ভেতরের পাতা। মেন স্ট্রিম মিডিয়া, টাইমস অফ ইন্ডিয়া কভার করেছে ঠিকই, ইন্ডিয়ান এক্সপ্রেস বা ট্রিবিউনও করেছে, কিন্তু মানুষের নজর কাছে এড়িয়ে। আমরা এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে, এই বিপর্যয় থেকে কি করে বাঁচব সেই ভাবনা কিন্তু আমাদেরকেই ভাবতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, তবেই আমরা একজন যোগ্য নাগরিকের কাজ করব। পরিশেষে একটা কথা বলি, আপনারা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করুন, নয়তো আমার এই পরিশ্রম বৃথা যাবে। সেই সঙ্গে লাইক শেয়ার করুন, কমেন্ট করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিওটা দেওয়ার পরেই আপনারা সেটা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশ বাঁচান, হিমালয়কে বাঁচান। নমস্কার।